করোনার শঙ্কা নিয়ে ঘরের পানে ছুটছেন মানুষ। লঞ্চে গাদাগাদি, বাসেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। যাত্রী একজনের গায়ের সাথে একজনের মিশা বৈশা আছে, দাঁড়ায় আছে, শুয়ে আছে। 2 ফুট 3 ফুট জায়গা ফাঁকা থাকার দরকার ছিল, কিন্তু কর্তৃপক্ষ তা করতেছে না। একত্রিতভাবে আমরা যাচ্ছি এখন বাড়িতে। 8টা সিট দিবে আমাদের, কিন্তু সেই জায়গায় আমাদের 4টা সিট মানে পাশাপাশি বসে যেতে হবে, কিন্তু সেটা তো স্বাস্থ্যবিধি আর মানা যাচ্ছে না। আসলে যতই ঝুঁকি থাকার কষ্ট থাকে যেতে তো হবে। করোনায় 24 ঘন্টায় 204 জনের মৃত্যু, অ্যাম্বুলেন্সেই যাচ্ছে অনেকের প্রাণ। এখানে আনতে আনতে আর বেড সবসময় বুকই থাকতেছে। রাতে ঢাকায় আসছে সিনোফার্মের আরও 20 লাখ টিকা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় শত শত মৃত্যুর মধ্যে একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত। 81 জনের মধ্যে 80 জনই ঢাকার। শুধু জুলাইতেই আক্রান্ত 7.5 শতাধিক। পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। ঈদ ঘনিয়ে আসায় জমজমাট কোরবানির হাট। পর্যাপ্ত সরবরাহ থাকলেও নেই ক্রেতা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসছে ক্যাটল ট্রেন। প্রথম দিনে 80টি গরু পরিবহন। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। হেরেম শরীফে মুসল্লিদের তাওয়াফে মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু মূল কার্যক্রম। অংশ নিচ্ছেন 60,000 মুসল্লি। পিকে হালদারের অর্থ লোপাট কাণ্ডে জড়িত আরও 75 জন। 30টি মামলা করবে দুদক। নজরদারিতে ই ভ্যালি ধামাকার লেনদেন। এবং জার্মানি সহ ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা 150 ছাড়ালো। নিখোঁজ 1300-র বেশি। কয়েক ঘন্টার বৃষ্টিতেই ডুবেছে ভারতের মুম্বাই। করোনা সংক্রমণের মধ্যেই বাড়ির পানে ছুটছেন ঘরমুখী মানুষ। সরকারি নির্দেশনা উপেক্ষা করে সদরঘাট থেকে গাদাগাদি করে যাত্রী পরিবহন করে ছেড়ে যায় প্রতিটি লঞ্চ। রাজধানীর বাস কাউন্টারেও যাত্রী চাপে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত। বাসে কিংবা কাউন্টারে কোথাও নেই জীবাণুনাশক স্প্রে। দ্বিগুণ ভাড়া দিয়েও বসানো হয় পাশাপাশি আসনে। তবে নিয়ম মেনে কমলাপুর থেকে ছেড়ে যায় ট্রেন। সরকারি নির্দেশনা অনুযায়ী লঞ্চের ডেকে 60% ভাড়া বাড়ানোর বিনিময়ে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা। কিন্তু ঈদযাত্রার তৃতীয় দিন সদরঘাট থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি লঞ্চের ডেকের দৃশ্য ছিল এমন। মানুষের ঠাসা ছিল এক একটি লঞ্চের ডেক, যেখানে মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্ব মানার কোনো বালাই ছিল না। যাত্রীদের অভিযোগ, ডেকে প্রত্যেক যাত্রীর 2 পাশে 3 ফুট করে ফাঁকা রাখতে ছিল না প্রশাসনের কোনো তৎপরতাও। আমরা বুঝতেছি না যে করোনা বহন সবাই তো বাড়িতে যাওয়ার জন্য আগ্রহ। তারা ভাড়া বেশি নিতেছে, কিন্তু আপনার ওই যে আমাদের এটা দেওয়ার কথা ওই 60% মানে একটু ফাঁকা ফাঁকা এই জিনিসটা করতেছে না তারা। ভয়াবহ রূপ ধারণ করতেছে যাত্রী, আর প্রশাসনিক কোনো ব্যবস্থা নাই এখানে। শনিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সদরঘাটে ভিড় বাড়ে আরও কয়েক গুণ। দক্ষিণাঞ্চলের 21টি জেলার 42টি নৌরুটের সব লঞ্চ ছাড়ে যাত্রী বোঝাই করে। একই দিন সকাল থেকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়ার কারণে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটতে দেখা যায় অনেককে। সেখানেও ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। অনেক ক্ষেত্রে মানা হয়নি এক সিট ফাঁকা রাখার নির্দেশনাও। নিয়ম থাকলেও জীবাণুনাশক স্প্রে করতে দেখা যায়নি বাসের মধ্যে। 8টা সিট দিবে আমাদের, কিন্তু সেই জায়গায় আমাদের 4টা সিট মানে পাশাপাশি বসে যেতে হবে, কিন্তু সেটা তো স্বাস্থ্যবিধি আর মানা যাচ্ছে না। আসলে যতই ঝুঁকি থাকার কষ্ট থাকে যেতে তো হবে, কারণ বাসায় একটা ঈদ তো আগে রোজারিটা করতে পারে না। সবাই তাড়াহুড়া করতেছে, তো চাচ্ছে যে আমারটা যেন আগে হয়। এই জন্য আসলে ওই সেন্সটা মাথায় কাজ করতেছে না যে দূরত্ব বজায় রাখতে হবে। তবে ভিন্ন চিত্র রাষ্ট্রীয় মালিকানাধীন রেলে। কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বাইরে ও ভেতরে জীবাণুনাশক ছেটানো হয়। যেরকম শুনে আসছে এরকমই এক সিট ফাঁকা রেখেই বসলাম, এবং অন্যান্য সময়ের থেকে আজকে ঢুকতে বেশ আরাম করে ঢোকা গেছে। টিকিট ছাড়া ঢুকতে দেয় না, মোটামুটি চেক করে ঢুকাইতেছে। ঢোকার সময় গেটের সামনে দেখলাম স্যানিটাইজেশন আছে। ঈদযাত্রায় সামনের 2-3 দিন সব গণপরিবহনেই আরও যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই যখন কমছে না করোনায় আক্রান্ত ও মৃত্যু, তখন ঈদযাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণের আরও বাইরে চলে যাওয়ার শঙ্কায় স্বাস্থ্য বিভাগ। দেশে সবশেষ 24 ঘন্টায় 204 জন মারা গেছেন। ঢাকায় সর্বোচ্চ 82 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 8,889 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। হাসপাতালগুলো রোগীদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে।
কোনোভাবেই মৃত্যুর ঢল আটকানো যাচ্ছে না। মুহূর্তেই চোখের সামনে প্রিয়জনকে কেড়ে নিচ্ছে করোনা ভাইরাস। আমার শোনা ভালো ছিল, 2টা কমলা লেবু খাইলো আর অক্সিজেন যাই খুইলে নিল, আর আমার শোনা মরে গেল। ঘরে ঘরে এখন যে হারে জ্বর, সর্দি, শ্বাসকষ্টের রোগী, তাতে বাড়ির পানে ছুটে চলা মানুষের স্রোত শঙ্কা বাড়াচ্ছে আরও। নেই আইসোলেশনের বিধিনিষেধ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। জনগণ সচেতন না হলে আমরা লোকবল বা আমাদের বেড সংখ্যা যাই বাড়াই না কেন, আমরা আসলে কোভিড পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেয়ে যাব। মৃত্যুর মিছিল বাড়ছে খুলনায়। ঢাকার পরেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এ অঞ্চলে। একদিনেই 49 জন মারা গেছেন। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। 24 ঘন্টায় বিভাগটিতে 32 জনের মৃত্যু হয়েছে। আর ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই নিয়ন্ত্রণহীন রাজশাহী। একদিনে 20 জনের প্রাণ ঝরেছে। রোগীকে আনার সাথে সাথে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে, আইসিইউর প্রয়োজন হচ্ছে। বেড সবসময় বুকই থাকতেছে। বেসামাল পরিস্থিতি রংপুর বিভাগেও মারা গেছেন 10 জন। আর বরিশালে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। রোগীর অতিরিক্ত চাপ ময়মনসিংহে। কোভিডে একদিনে প্রাণহানি হয়েছে 4 জনের। গত কয়েকদিন যাবৎ রাস্তায় অনেক জ্যাম, এই জন্য কিন্তু আমাদের সাপ্লাই চেনটা প্রপারলি কাজ করতে পারতেছে না। একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুমিল্লায়, মারা গেছেন 15 জন। আর কুষ্টিয়াতে মৃত্যু হয়েছে 10 জনের। হাসপাতালের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে রোগীর স্বজনরা। প্রতিদিন 4,500 থেকে 5,000 টাকা আমাদের খরচ হচ্ছে, কিন্তু এইটা বহন করা আমাদের মতো গরিব মানুষের খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। এছাড়া অন্য জেলাগুলোতেও দীর্ঘ হচ্ছে মৃত্যু ও শনাক্তের তালিকা। লাবিব হাসান, সময় সংবাদ। একটি শয্যার খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি, না পেয়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারাতে হচ্ছে রোগীদের অনেককেই। কোভিডের তৃতীয় ঢেউয়ে এমন অমানবিক করুণ চিত্র রাজধানীর হাসপাতালগুলোতে। শয্যা সংকটে ভর্তি হতে না পেরে রোগী নিয়েই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন স্বজনরা। প্রিয়জন হারানোর এই অধ্যায়টা বেশ করুণ। কয়েকদিন ধরেই কোভিডের নানা উপসর্গে ভুগছিলেন 60 ছুঁই বয়সের মোশাররফ মৃধা। চিকিৎসা চলছিল শরীয়তপুরে। অবস্থার দ্রুত অবনতিতে প্রয়োজন পড়ে আইসিইউর। রোগীকে ঢাকায় এনে খোঁজ করা হয় একাধিক সরকারি হাসপাতালে, কিন্তু ফাঁকা নেই কোথাও। শেষ পর্যায়ে নিয়ে আসা হয় ডিএনসিসি কোভিড হাসপাতালে। ততক্ষণে অ্যাম্বুলেন্সই মৃত্যুর কোলে ঢলে পড়েন মোশাররফ মৃধা। 2-3 দিন যাবৎ খুব যোগাযোগও করতেছিলাম, কোথাও কোনো সিটের আশ্বাস পাইনি। এখানে আনতে আনতে আর একের পর এক অ্যাম্বুলেন্স আসছে হাসপাতালে। সবারই অভিজ্ঞতা বেশ তিক্ত। আইসিইউ কিংবা নিদেন পক্ষে সাধারণ শয্যা পেতে রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। গাজীপুর থেকে বলছেন অসুস্থ রোগী নিয়ে আসা। প্রথম কুর্মিটোলা গেছি, কুর্মিটোলা থেকে ওনারা আমাদের ওই ধরনের আমরা সহযোগিতা পাইনি। প্রথমে হচ্ছে আপনার লাইফ কেয়ারে, তারপর ব্রাহ্মণবাড়িয়া সদরে, তারপরে ওরা বলছে যে আমাদের একটা ব্রাঞ্চ আছে ওখানে নিয়ে যান। কোভিড ট্রিটমেন্টের জন্য একটা সিট ম্যানেজ করা যে কত কঠিন, এটা যে না আসবে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। রাজধানীতে কোভিড হাসপাতাল পরিস্থিতি এখন এতটাই অবনতি হয়েছে যে সবচেয়ে বেশি সক্ষমতার কোভিড হাসপাতাল ডিএনসিসিতে এসেও ভর্তি হতে না পেরে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে গ্রামের বাড়ি। কালকে সারা রাত এখানে অপেক্ষা করছি, বারবার গিয়ে ইয়ারা চেক করেছি যে ভর্তি নেওয়ার জন্য, ওনারা ভর্তি নেয় নাই। যদিও কর্তৃপক্ষের দাবি সংকটাপন্ন কাউকে ফেরানো হচ্ছে না, পাশাপাশি আরও বেশি সংখ্যক রোগীকে সেবা দিতে বাড়ানো হচ্ছে সক্ষমতা। সেই প্রস্তুতি আমরা নিচ্ছি যাতে 1000 সিরিয়াস পেশেন্টকে হ্যান্ডেল করা যায় ইন ফিউচার। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে কমছে না ঢাকার বাইরে থেকে রোগী আসা, সঙ্গে দ্রুত গতিতে বাড়ছে রাজধানীর রোগীও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের পর আগামী 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধে পোশাক শিল্প কারখানা সহ সব কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনা সংক্রমণ রোধে এবং বিধিনিষেধ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দুপুরে চুয়াডাঙ্গা 9 বিজিবির 96তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন তিনি। আগামীর যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য, কারণ সব কিছু বন্ধ থাকবে তখন, যেটা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। রাতে দেশে আসছে চীন থেকে সিনোফার্মের 20 লাখ ডোজ করোনা টিকা। এর মধ্যে 10 লাখ কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার তোহাকান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম,
জাফর, টিকা নিয়ে যেই অনিশ্চয়তা ছিল সেটি কিন্তু ধীরে ধীরে একেবারেই কেটে যাচ্ছে এবং জাফর, খুশির খবর হলো আজ রাতে অর্থাৎ কিছুক্ষণ পরেই চীন থেকে সরকারের পক্ষ থেকে যেই 1.5 কোটি টিকা কেনা হয়েছিল সিনোফার্মে, সেই টিকারই আরও 20 লাখ ডোজ অর্থাৎ দ্বিতীয় যে চালান সেই 20 লাখ ডোজের 10 লাখ ডোজ আর কিছুক্ষণ মধ্যে কিন্তু দেশের মাটিতে পা রাখবে। অর্থাৎ আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে চীনের যেই সিনোফার্মের টিকা 10 লাখ টিকা, সেই 10 লাখ টিকা রাত 12:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে এখানে নামার কথা রয়েছে। জাফর, আমার পেছনে যে কার্গো গেটটি রয়েছে সেই কার্গো গেট দিয়ে কিন্তু এই যে চীনের যেই দ্বিতীয় চালানের যে 20 লাখ ডোজ টিকা সেই টিকা এখানে নামার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই টিকা যে নামবে সেটির জন্য যে প্রস্তুতি এই মুহূর্তে সেই প্রস্তুতি সেরে নিচ্ছেন এখানকার যারা কর্মকর্তা রয়েছেন। আমরা জানতে পেরেছি যে এই টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, তিনি আর হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং টিকা গ্রহণ করবেন এবং পরবর্তীতে হয়তো সংবাদকর্মীদের সাথে কথাও তিনি বলবেন। আমরা জানি যে জাফর, চলতি মাসের 3 তারিখ অর্থাৎ 3 জুলাই কিন্তু সিনোফার্ম থেকে এই যে সিনোফার্মের যে টিকা সেই সিনোফার্মের আরও 20 লাখ অর্থাৎ 10 করে আরও 20 লাখ যে টিকা সেটি এসেছে। এছাড়াও কিন্তু মডার্না কিংবা ফাইজারের যে টিকা সেটিও ফাইজারের সিনোফার্মে 45 লাখ টিকা এসেছে। তো আজকে এই যে টিকা যেটি আসছে সেটি কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কেনা হয়েছিল অর্থাৎ চীন থেকে যে 1.5 কোটি ডোজ টিকা কেনার যে চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় কিন্তু এই যে বাকি যে 20 লাখ ডোজ সেই 20 লাখ ডোজ এখানে এসেছে। এর আগে আমরা জানি যে গত চলতি মাসের 3 জুলাই 20 লাখ ডোজ টিকা এসেছে এবং আজকেও 20 লাখ ডোজ, এই সব মিলিয়ে 40 লাখ ডোজ টিকার যে কেনার যে চুক্তি সেই চুক্তির আওতায় 40 লাখ ডোজ টিকা আসবে। এছাড়া আরও চীনের পক্ষ থেকে উপহার হিসাবে 11 লাখ ডোজ টিকা এর আগে দেওয়া হয়েছিল। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সিনোফার্মের প্রায় বলা যায় যে প্রায় 1/2 কোটিরও বেশি টিকা এখানে এসেছে। আমরা মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন এখানে টিকা রিসিভ করার জন্য। এখানে যেই ফ্রিজার ভ্যান রয়েছে প্রায় 13টি ফ্রিজার ভ্যান ইতিমধ্যে কার্গো গেট দিয়ে ঢুকেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে প্রথম যে চালান 10 লাখ ডোজের যে প্রথম চালান সেটি রাত 12:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে এখানে আসার কথা রয়েছে। তো জাফর, টিকা আসলে তখন আরও আপডেট আপনাদেরকে দিতে পারবো। জাফর, এই ছিল আমার হাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। আজ রাতেই বাংলাদেশে প্রবেশ করছে চীনের সিনোফার্মের 20 লাখ ডোজ টিকা, তার মধ্যে 10 লাখ ডোজ কিছুক্ষণের মধ্যে দেশে পৌঁছাবে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। করোনায় শত মৃত্যুর মধ্যেই দেশে একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত 81 জনের মধ্যে 80 জনই ঢাকার। শুধু জুলাইতেই আক্রান্তের সংখ্যা 7.5 শতাধিক। ডেঙ্গুর ঊর্ধ্বগতির লাগাম টানতে না পারলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা মহামারীর মধ্যেই পাল্লা দিয়ে বেড়ে চলা ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযানে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশনই, কিন্তু তাতেও লাগাম টানা যাচ্ছে না পরিস্থিতির। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর দিল উদ্বেগজনক তথ্য। দেশে চলতি বছরে 24 ঘন্টায় রেকর্ড 81 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে 80 জনই ঢাকা। মাসভিত্তিক হিসেবেও চোখ রাঙাচ্ছে। আগের মাসের তুলনায় প্রায় 3 গুণ রোগী বেড়েছে চলতি মাসের অর্ধেক সময়ই। এবছর এখন পর্যন্ত শনাক্ত 1139 জনের মধ্যে জুলাইয়ের প্রথম 17 দিনে ডেঙ্গু শনাক্ত হয়েছেন 767 জন। এটা একটা অ্যালার্মিং বিষয়। এখন ধরেন ডেঙ্গু তো অনেক সময় সিভিরিটি করে ফেলে, অনেক কিছু রোগীদের ক্ষেত্রে খারাপ হবে। ডেঙ্গুর ঊর্ধ্বগতিতে লাগাম টানতে না পারলে হাসপাতাল পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। তাই নগরবাসীর সতর্কতার ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। আমাদের এখানে তো হাসপাতাল এমনিতেই কোভিড নিয়ে শেষ, নতুন করে এখান ডেঙ্গি আসে গেলে রাখবেন কই? পরামর্শ একটাই যে প্রিভেনশনের জন্য যেসব পদ্ধতিগুলো আছে মানুষজনকে শেয়ার করতে হবে, তাই না? মানুষের সচেতনতা আনতেই হবে। বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 336 জন, তার মধ্যে রাজধানীতেই 331 জন। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। চড়া দামের দেশি গরুই বেশি দেখা গেছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার কারসাজি করে পশুর দ্বিগুণ দাম বাড়িয়েছেন ব্যাপারীরা।
জমজমাট পশুর হাটে হঠাৎই দেখা মেসির না, সদ্য কোপাজয়ী আর্জেন্টাইন অধিনায়ক নন। এই মেসি এসেছেন কুষ্টিয়া থেকে। কাঁঠাল, ছোলা, গুড় সহ যার খাদ্য তালিকাও বেশ চমকপ্রদ। নাম হচ্ছে মেসি, ওজনটা হচ্ছে 1000 কেজি, দামটা হচ্ছে 8 লক্ষ টাকা। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। রাজধানীর পশুর হাটগুলো তাই ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে মুখর। বাজারের ছোট কিংবা মাঝারি কোনো গরুর দামই লাখ টাকার নিচে নয়। করোনাকালে দামের এমন চড়া ভাব নিয়ে তাই কিছুটা আক্ষেপ রয়েছে ক্রেতাদের। হাটে অভিযোগ, ব্যাপারীরা বেঁধেছেন অদৃশ্য জোট। 1 লাখের নিচে কোনোটাই গরু পাচ্ছি না। ব্যাপারীরা সব শুয়ে বসে আছে, মানে গরুর কাছে নাই, এটা বেচার ইচ্ছাই নাই। এই জায়গায় সিন্ডিকেট হয়ে গেছে। ঢাকায় আসা বেশিরভাগ ব্যাপারী গরু কিনে এনেছেন গ্রামগঞ্জ থেকে। তাদের দাবি, চড়া দামে কিনতে হয়েছে পশু, তাই কমানোর সুযোগ নেই। লসের কোনো শেষ থাকবে না, কারণ এক একটা করে 3 লাখ 3.5 লাখ টাকা দামের জিনিস, লস গেলে তো এক একটা পর 1.5 লাখ করে দাম। দেশেও চড়া, এবার দেশে চড়ার জন্য এখানে বাজার একটু চড়া বেচতে হচ্ছে। কোরবানির হাট ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আমাদের এখানে আর্মি কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে, র্যাব কাজ করতেছে, এনএসএল লোকেরা কাজ করতেছে। তাদের বুদ্ধি পরামর্শে আমরা কিন্তু হাট কিন্তু এখানে পরিচালনা করতেছি। তারপরও আমি এটা বলবো না যে আমি 100% এখানে আমাদের কন্ট্রোল করতে পেরেছি। বরাবরের মতোই 5% হাসিলে পশু বেচা কেনা চলছে হাটগুলোতে। নিরাপত্তায় রয়েছে পুলিশের কড়া নজরদারি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের পর স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট, শপিং মল খুললেও জমে ওঠেনি ঈদ কেনাকাটা। তবে ক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। এদিকে বিক্রেতারা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না তারা। লকডাউন শিথিলের 3য় দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই মার্কেট, শপিং মলে ক্রেতাদের সমাগম। সামাজিক দূরত্ব লঙ্ঘন তো হচ্ছেই, এর ওপর অনেকের মুখেই নেই মাস্ক। ক্রেতারা বলছেন, প্রয়োজনীয় কাজ এবং ঈদকে সামনে রেখে আসতে হয়েছে মার্কেটে। যেহেতু ঈদের পরে 14 দিন বন্ধ, টুকটাক একটু কেনাই লাগে। খুব জরুরি, কয়েকটা কাপড় কিনে আমি চলে যাব, বেশিক্ষণ থাকবো না। অনেকদিন ধরে বাইরে আসা হয় না, এই জন্য এখন আসছি, ভালো লাগছে। ভিড়টা আসলে একটু বেশিই মনে হচ্ছে, মানে এরকম পরিস্থিতিতে উচিত ছিল একটু কম ভিড় থাকলে ভালো মনে হতো জিনিসগুলো। ক্রেতাদের যথেষ্ট ভিড় আছে এবং বিক্রি হচ্ছে ভালো। 17 দিন পরে খুলেছে, এটা যদিও আমাদের জন্য ভালো না, কিন্তু তারপরে আমরা আনন্দিত। দোকানদাররা অবশ্যই স্বাস্থ্যবিধি মানতেছে, বাট কিছু কিছু জনগণ আছে মানে না। এটা তো মাস্ক কি? ও আচ্ছা, হ্যাঁ, আমি মাস্কটা মাত্র সরিয়েছি একটা ছবি তোলার জন্য। বিক্রেতারা বলছেন, 17 দিন পর খোলায় প্রথম 2 দিন বিক্রি মোটামুটি হলেও শনিবার ছিল ক্রেতার ঘাটতি। নিত্য প্রয়োজনীয় পোশাকের দোকানে ভিড় থাকলেও শৌখিন পণ্যের দোকানিদের সময় পার হচ্ছে গোছগাছ করেই। সাধারণ মানুষের যেহেতু টাকার অনেক ক্রাইসিস, গোল্ডের বিক্রির পরিমাণটা একটু বেশি কেনার কি। কোনো গিফট আইটেমও বিক্রি হতেছে না, কোনো বিয়ের জিনিসও বিক্রি হতেছে না। প্রতি মাসে লস যাচ্ছে। এখন 1.5 বছর যাবত আমরা খুব কঠিন অবস্থায় আছি। অন্য অনুষ্ঠানগুলো হতো তাহলে আমাদের টুকটাক বেচাকেনা হতো, কিন্তু সব অনুষ্ঠান তো এখন বন্ধ। গত 2 দিন বেচাকেনি মানে মোটামুটি ভালো ছিল, এখন একটু অনেক খারাপ বেচাকেনিটা। ঈদের আগে শেষ কয়েকদিন বিক্রি না বাড়লে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দেয়া নিয়ে শঙ্কায় বিক্রেতারা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের পর দ্বিতীয়বারের মতো শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কায় পৌঁছে মসজিদুল হারামে তাওয়াফ করেন মুসল্লিরা। কাল মিনায় যাওয়ার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল কার্যক্রম। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে মাত্র 60,000 মুসল্লি এবার হজে অংশ নিচ্ছেন। সৌদি আরব থেকে বিস্তারিত সহকর্মী আল মামুন শিপনের প্রতিবেদনে। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরীর মসজিদুল হারাম। শনিবার সকাল থেকেই হাজিরা এখানে জড়ো হতে থাকেন। ইহরাম পরিহিত অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করেন তারা। রোববার ফজরের নামাজের পর হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে মক্কা থেকে মিনা যাবেন মুসল্লিরা। এদিন জোহর থেকে 9 জিলহজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবেন হাজিরা। আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন তারা। সোমবার 9 জিলহজ ফজরের নামাজের পর আরাফাত উদ্দেশ্য রওনা হবেন মুসল্লিরা। সেখানে অবস্থান করে পবিত্র হজের খুতবা শুনবেন তারা। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানের অবস্থানের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সেখানে রাত্রি যাপন শেষে 10 জিলহজ আবার মিনায় ফিরে জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবান শেষে পবিত্র হেরাম শরীফের বিদায় তাওয়াফ করবেন তারা। করোনা মহামারীর মধ্যে এবারের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের দেয়া বিভিন্ন শর্ত পূরণ করে মাত্র 60,000 মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন। এদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। 60,000 লোকের মধ্যে আমি একজন বাংলাদেশি অনুমতি পাইছি হজের,
এই জন্য আমি বাংলাদেশি হিসাবে অনেক গর্বিত। দোয়া করি আল্লাহ যেন আমাদের এই পৃথিবীকে আবার নতুন করে কোভিড থেকে মুক্ত করে নতুন পৃথিবী হয়। এবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর বান্দার বালিলা। বাংলা সহ 9টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা। দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে স্থানীয় এবং প্রবাসী নাগরিকদের নিয়ে মাত্র 60,000 হজযাত্রীদের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের পবিত্র হজ। ইতিমধ্যে হজযাত্রীরা পবিত্র কাবা শরীফে অবস্থান করছেন এবং সেখানে অবস্থান করে হজযাত্রীরা প্রার্থনা করছেন যেন পৃথিবী থেকে অচিরেই দূর হয় এই মহামারী করোনা। পুনরায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব পবিত্র হজ। আলমা মুন্সিপন, সময় সংবাদ, সৌদি আরব। পিকে হালদারের অর্থ লোপাট কাণ্ডে জড়িত আরও 75 জনের নাম উঠে এসেছে দুদকের তদন্তে। তাদের বিরুদ্ধে 30টি মামলা করতে যাচ্ছে দুদক। এদিকে ই ভ্যালি ও ধামাকার অনিয়মের বিষয়টি নজর রাখছে আর্থিক গোয়েন্দা সংস্থা। সম্প্রতি দেশের আর্থিক খাতের লুটপাটের ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র প্রশান্ত কুমার হালদার। কোন সংস্থা বলছে তার দুর্নীতির পরিমাণ 15,000 কোটি টাকা। তবে দুদক বলছে সঠিক হিসেব জানতে অপেক্ষা করতে হবে মামলার তদন্ত শেষ হওয়া পর্যন্ত। দুদকের এক প্রতিবেদনে দেখা যায় শুধু একটি কম্পিউটার ব্যবহার করেই কাগজি প্রতিষ্ঠান বানিয়ে 2,000 কোটি টাকা লুট করেছেন পিকে হালদার। এই ইস্যুতে এরই মধ্যে 37 জনের বিরুদ্ধে 15টি মামলা হয়েছে আর 75 জনের বিরুদ্ধে 30টি মামলা করতে যাচ্ছে সংস্থাটি। একটা টেবিল 4 জনকে ভাগ করে দিয়েছে, 4 জন 4 বেলা বসতো। ওই টেবিল থেকে 4 জন 4টা কোম্পানি করতো। সেই 4টা কোম্পানি থেকে তারা লোন নিত। ওই লোনটা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক তাদেরকে এক কথায় ফ্রি লাইসেন্স দিয়েছে। এদিকে ই ভ্যালি ধামাকার মতো ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের অর্থ পাচার সংক্রান্ত ঘটনাগুলো নজরদারি করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সন্দেহজনক লেনদেন পেলে অ্যাকাউন্ট জব্দের কথাও জানান বিএফআইইউ প্রধান। যদি ওইরকম হয় যে টাকাটা উঠে যাচ্ছে কিংবা ফ্রিজ না করলে এগুলো পরে আর খুঁজে পাওয়া যাবে না, সেই মুহূর্তে ওগুলো আমরা করি। দুদক আইনজীবী বলছেন এসব প্রতিষ্ঠান আগে থেকেই নজরদারিতে থাকলে ঘটনা এত দূর করাতো না। ই ভ্যালি, আলেশামার্ট বা ধামাকা এদের যে ব্যাংক অ্যাকাউন্টটা তলব করেছে বাংলাদেশ ব্যাংকের বিএফআই যদি এই জিনিসগুলো কাজটা করতো তাহলে আমার মনে হয় এটাকে তখনই রোধ করা যেত। এরই মধ্যে দুদকের আবেদনে ই ভ্যালির চেয়ারম্যান ও এমডির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনেক উন্নত দেশের চেয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জেলা পর্যায়েও করোনার টিকা দেওয়া হচ্ছে। এদিকে করোনা সংকট যতদিন থাকবে সাধারণ মানুষকে ততদিন খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর কামরাঙ্গীর চর আলহেরা কমিউনিটি সেন্টারে করোনাকালে কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে তারা একথা বলেন। অ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা 2400 পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঈদের পরেও এভাবে ত্রাণ তৎপরতা চালানো হবে বলে জানান তিনি। আমরা করোনা যতদিন পর্যন্ত আছে আমরা পর্যায়ক্রমে ত্রাণ দিয়ে যাব। ঈদের পরেও আবার আমরা এরকম ভাবে ত্রাণ তৎপরতা আমরা চালাবো। আজকে যুক্তরাষ্ট্রের মতো দেশে তারাও কিন্তু তাদের জনগণকে সেই সেবা দিতে পারেনি। ভারতের মতো দেশে 4,13,000 মানুষ মারা গেছে এই করোনা মহামারীতে। সেখানে জেলা পর্যায়ে এখন হাসপাতালগুলোতে এখন করোনার স্বাস্থ্য সেবা কিন্তু এখন দেওয়া হচ্ছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সকল দূরদর্শী কার্যক্রমে। জার্মানি সহ ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা 150 ছাড়িয়ে গেছে। নিখোঁজ 1300-র বেশি। সবচেয়ে বেশি খারাপ অবস্থা জার্মানির। সে খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিটু, জাফর, আসলে এই মুহূর্তে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে পশ্চিম জার্মানির দুটি বড় অঙ্গরাজ্য রাইনলান্ড ফালস এবং নর্দার্ন ওয়েস্টফালেনে। তবে জার্মানির কিছুটা পরিস্থিতি ভালো হলেও লাশের সংখ্যা কিন্তু রাইনলান্ড ফালস এবং নর্দার্ন ওয়েস্টফালেনেই বাড়ছে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের একটি বিশাল অংশের বসবাস। তবে আমরা যতটুকু আমরা জানতে পেরেছি সেখানে প্রবাসী বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন এবং তাদের এখনো কোনো ক্ষতি হওয়ার কোনো বড়সড় ঘটনা কিন্তু আমরা এখনো শুনতে পাইনি। তবে সেসব এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা
অস্বস্তি বিরাজ করছে, কারণ সেখানে পানীয় জলের ভীষণ রকমের অভাব আমরা দেখতে পাচ্ছি। একই সাথে খাবারের দাবারের কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমস্ত কিছু আসলে ভেস্তে গেছে, কারণ 3 থেকে 10 মিটার পানি কিন্তু এসছিল এবং এই 3 থেকে 10 মিটার পানি আসার ব্যাপারে কিন্তু জার্মান যে আবহাওয়া অধিদপ্তর তারা কিন্তু আগে থেকে তেমন কিছু বলতে পারেনি। বিশেষ করে তারা বলছে যে আসলে সামান্য যে ঘোষণা, সেই ঘোষণায় ছিল হচ্ছে আপনারা নিরাপদ আশ্রয়ে সবাই ছুটে যাবেন, কিন্তু এই যে 3 থেকে 10 মিটার পানি যে আসতে পারে কিংবা ভারী বৃষ্টি হতে পারে সে বিষয়টি কিন্তু অনেক স্থানীয় যারা এই এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বসবাস করছিলেন তারা কিন্তু জানতে পারেননি। সেখানে কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে জাফর, এখন পর্যন্ত আসলে প্রায় 150-র কাছাকাছি মানুষের লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন কিন্তু অসংখ্য মানুষ। বিদ্যুতের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, কোন রকম গ্যাসের ব্যবস্থাও নেই, কারণ পানীয় জল কিংবা গ্যাসের যে লাইন অর্থাৎ সুয়ারেজের যে লাইনের মতো করে মাটির নিচে যেসব লাইনের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল সেগুলো কিন্তু ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কিন্তু পানির নিচে রয়েছে অনেকগুলো এলাকা এবং নিখোঁজ মানুষের সন্ধানে কিন্তু কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। আপনি জানেন জাফর, আপনি হয়তো দেখতে পেরেছেন যে সেনাবাহিনী কিন্তু ট্যাঙ্ক নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে যারা এই মুহূর্তে আসলে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে। এবং সবচেয়ে খারাপ খবর হচ্ছে সেখানে দমকল বাহিনীর 4 জন এখন পর্যন্ত আসলে তারা উদ্ধার করতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে, সেটিও কিন্তু খারাপ খবর। একই সাথে কিন্তু জার্মানির যে বিভিন্ন স্থানে অর্থাৎ এইসব এলাকাগুলোতে কিন্তু জার্মানির যে 16টি অঙ্গরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সেখানে যে যাতায়াতের ব্যবস্থা সেটি একেবারেই ভেঙে পড়েছে আসলে বাঁধও, এবং এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু নতুন করে আবার এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্লাবনের সম্ভাবনার কথা কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে শুনতে পাচ্ছি। এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং বুন্ডেস প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার তিনি কিন্তু সর্বস্তরের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। জাফর, জার্মানির বন্যার খবর জানাতে বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।